যুদ্ধ করতে করতে হয় না, মারও এরকম চলে এসেছে এবং আমারও এরকম চলে এসেছে যে আর পারছি না, এবার আমি স্টপ করে দেবো। ফাইনালি যখন মা আমাকে দেখলো যে আমি ছেড়ে দিয়েছি পুরোপুরি, তখন এবং গুরুজিও দেখলো যে ফাইনালি আমি নিজে মানে যে করবে সে তার ইচ্ছেটা ছেড়ে দিয়েছে, তখন গুরুজি ভীষণভাবে বোঝালেন, আমাকে বোঝালেন এবং বাবার সাথেও উনি কথা বললেন যে এখানে কি কি হতে পারে, ফিউচারটা কি আছে এবং আমি কেমন করছি, কিভাবে করছি, এটা নিয়ে আমি কিছু করতে পারি, সেটা বাবাকে বোঝালেন। এবং মা সেই সময় আমাকে বলেছিলেন যে এতদিনের এত কষ্ট গুরুজির কষ্ট, গুরুজি যেভাবে এতদিন যে আমাকে হেল্প করলেন সেটা তো সমস্তটাই তাহলে বিফল হয়ে যাবে। নতুন জেনারেশনের ক্ষেত্রে আমি যেটা বলতে চাইবো, যে যেই ফিল্ডেই আছো, যে সময় পরিবর্তন হবে। এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে এর থেকে বড় সমস্যা কিছু হতে পারে না, কিন্তু এই সময়টা পেরিয়ে যাবে। অবশ্যই যার যার সমস্যা সেই বোঝে, এখন মনে করতে পারে যে যার সমস্যাটা সেই বোঝে, কিন্তু আমি আমার জীবন থেকে যেটা বুঝেছি যে এই সময়টা পেরিয়ে যাবে। হ্যাঁ, এখন মনে হচ্ছে যে এতটাই চাপ সৃষ্টি হয়েছে যে পড়াশোনার জন্য আমি ওই দিকটা ছেড়ে দিতে হবে। তখন আমি যেটা বলেছি আগেও, যে একটা যদি রুটিন আমরা করে নিতে পারি সেক্ষেত্রে আমাদের ভীষণ। নাচ কারোর কাছে এটি শুধু বিনোদনের একটি মাধ্যম, তো কারোর কাছে শখ। কিন্তু এমনও কেউ আছে যার কাছে নাচ মানেই জীবন, নাচ মানেই সংগ্রাম, আবার নাচ মানেই আত্মসম্মান ও সাফল্যের দরজা। আজ আমরা আপনাদের সামনে এমনই একজন মেয়ের গল্প তুলে ধরতে চলেছি, যে সমাজের নানান বাধা, কষ্ট এবং প্রতিকূলতাকে অতিক্রম করে নিজের ভালোবাসাকে কখনো ভাঙতে দেয়নি, বরং সেই ভালোবাসাকেই শক্তিতে পরিণত করে সে ছুঁয়েছে সফলতার শিখর। সে আর কেউ না, সে হলো গুরুশ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য কন্যা সুমনা। এর আগেও আমরা গুরুজির সাথে একটি সাক্ষাৎকার সম্পন্ন করেছিলাম। দর্শকদের কাছে উদ্দেশ্য সেটি যেন তারা অবশ্যই দেখে। ছোটবেলা থেকেই নাচের প্রতি ছিল তার অগাধ ভালোবাসা। পরিবারের আর্থিক সীমাবদ্ধতা, সমাজের বাঁকা কথা, অনেকে বলেছে নাচ করে কিচ্ছু হবে না, কিন্তু সে কিছু শোনেনি। সে জানতো নিজের স্বপ্নকে যদি সত্যি করতে হয় তাহলে কেবল পরিশ্রমই একমাত্র পথ। আর তার ফলস্বরূপ আজ সে দেশে বিদেশে বহু সম্মাননা অর্জন করেছে। তার নাচ আজ শুধু পারফরমেন্স নয়, বরং প্রতিবাদ, আত্মবিশ্বাস আর নারীর সাফল্যের প্রতিচ্ছবি। আজ লাইফ লেসন স্টুডিওর পক্ষ থেকে আমরা কথা বলবো এই অসাধারণ প্রতিভাবান মেয়েটির সঙ্গে, যার জীবন কাহিনী শুনলে আপনারও মনে জেগে উঠবে এক নতুন আশা, নতুন স্বপ্ন। বিশেষ করে এই গল্প আমাদের সমাজের বহু নারীকে অনুপ্রেরণা দেবে, যারা হয়তো কোনো না কোনো কারণে নিজের স্বপ্ন ভুলে গেছে। চলুন তাহলে আর দেরি না করে সুমনার মুখ থেকে শুনে নেওয়া যাক তার জীবন সংগ্রামের সাফল্যের গল্প, আর সেই সফলতার প্রতিটি মোড়ের গল্প। সুমনা, ওয়েলকাম টু আওয়ার লাইফ লেসন স্টুডিও। থ্যাংক ইউ আপনাদের স্টুডিওতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমেই বলো, কেমন আছো? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা সুমনা, জীবনে তো শেখার জন্য অনেক কিছুই ছিল, যেমন আঁকা বা কোনো রকম গান শেখা, তো তুমি নাচটাকেই কেন বেছে নিলে? সত্যি কথা বলতে ছোটবেলায় যেটা হয়, বাচ্চাদেরকে মা বাবা নিয়ে গিয়ে হাত ধরে ভর্তি করে দেয় আঁকা, গান, নাচ। তো আমার বাড়ির অর্থনৈতিক অবস্থা সেরকম ছিল না যে বহু জায়গায় ভর্তি করাতে পারবেন তারা। তো সেক্ষেত্রে মার খুব ইচ্ছে ছিল যে আমি নাচ করি, এটা সম্পূর্ণ মায়ের ইচ্ছে ছিল। তো মা এবং বাবা দুজনেই আমাকে নিয়ে গিয়েছিলেন। তখন আমার গুরুজি গুরুশ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায়, যার কাছে আমি এখনো ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ নিচ্ছি, তো সেই মুহূর্তে আমাদের বাড়ির কাছাকাছি একটি জায়গায় ওনার একটি ব্রাঞ্চ ছিল। তো এবং আমাদের পাড়ার একটি মেয়ে সেখানে শিখতে যেত। সেখান থেকেই মা নিজের উদ্যোগে সমস্ত খোঁজ খবর নিয়ে তারপর বাবাকে জানিয়ে দুজনে মিলে আমাকে ভর্তি করে দিয়েছিলেন। তারপর থেকে এখনো পর্যন্ত চলছে এভাবেই। আচ্ছা, তোমার এই নাচের জীবন কার উৎসাহে শুরু হয় এবং কত বছর থেকে? আমার নাচ শেখা শুরু হয় 5 বছর থেকে। উৎসাহ বলতে ওই যে বললাম, আমার পাড়া থেকে একটি মেয়ে গুরুজির কাছে শিখতে, রবীন্দ্র ভবনে সে বছর অ্যানুয়াল প্রোগ্রাম হচ্ছিল চান্দিক ডান্স একাডেমি, এবং সেখানে পাড়া থেকে সকলকে যেহেতু ডাকছিলেন, তো আমার মাও আমাকে নিয়ে গিয়েছিলেন যে অনুষ্ঠানটি দেখার জন্য। গুরুজি ওখানে উপস্থিত ছিলেন, আমার গুরুজি গুরুশ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায়, এবং তখনকার সিনিয়র ছাত্ররা সকলে ছিল, আমাদের সিনিয়র দিদি সকলে ছিল। সেই অনুষ্ঠানটা দেখে মায়ের খুব ভালো লাগে এবং আমারও ভালো লাগে, যদিও তখন সেভাবে কিছু বুঝতাম না। তো সেখানে দেখে আসার পর মা একদম সিদ্ধান্ত নিয়ে নেন যে না, মেয়েকে এখানে ভর্তি করব। সে ছোটবেলা থেকে এখন অবধি তোমার ছান্দিকে নাচ চলছে, তাই তো? হ্যাঁ। তোমার এই নৃত্য জীবনে তোমার গুরুজির অবদান কি? থ্যাঙ্কস ফর আস্কিং দিস কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি গুরুজির অবদান আমার জীবনে কি সেটা বলতে পারাটা একটা প্ল্যাটফর্মে বলতে পারবো, কারণ গুরুজি সবসময় ছোট থেকে দেখে এসেছি যে উনি সবসময় স্টেজে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে আমাদের কথা বলেছে। তো আজকে আমাকে এই কোয়েশ্চেনটা করেছেন, এতে আমি খুব খুশি হয়েছি।
ছোটবেলায় মা ভর্তি করে দেওয়ার পর থেকে মাঝে অনেক ঝড় ঝাপটা বাধা বিপত্তি এসছে। তখন যে ব্যাপারটা ছিল, ক্লাস 4-এ আমাদের অ্যাডমিশন টেস্ট দিতে হতো হাই স্কুলে ওঠার জন্য, এবং সেই সময় প্রচুর বাচ্চারা ছেড়ে দিত। এমনকি আমি যার কথা বললাম আমার পাড়া থেকে যেত, যাকে দেখেই আর কি বাবা রাজি হয়েছিলেন যে না ঠিক আছে এখান থেকে একজনের সাথে যাবে, একা একা যেতে হচ্ছে না, বা মারও একটা সঙ্গী দুজনে মিলে যাবে, সেও ছেড়ে দিল সেই সময়। তখন বাড়িতে একটা ভীষণ বাজে একটা অবস্থা, মানে ছাড়িয়েই দেবে না। সেই সময় যুদ্ধ করে বাড়িতে, এবং সাথে সাথে গুরুজির সাপোর্টও ছিল সব সময়, শুরু থেকে ইভেন এখনো পর্যন্ত। করতে হবে বা কেন করব, কি আছে এখান থেকে কি পাবো বাড়ির লোককে, সেটা অনেক সময় হয় আমাদের বাড়ির লোকজনেরা এই ফিল্ডটা সম্পর্কে জানে না। এই ফিল্ড কেন, কোনো সাংস্কৃতিক ফিল্ড থেকে যে কোনো ছেলে মেয়ে দাঁড়াতে পারে তার নিজের পায়ে, সে সম্পর্কে অনেকেরই ধারণা নেই, এখনো নেই। এটা দোষের কিছু নয়। অনেকেই মনে করেন যে শুধুমাত্র পড়াশোনাটা থেকেই আমরা কিছু করতে পারবো জীবনে। তো সেই জায়গা থেকে মানুষকে সচেতন করা ইন্ডিভিজুয়ালি এবং সামাজিকভাবে, আমার গুরুজি গুরুশ্রী প্রসূন ব্যানার্জি যেটা এখনো করে আসছেন, তখন আমার সাথে সেই ঘটনাটাই ঘটেছিল। আস্তে আস্তে তখন একটু বাবা বুঝলেন, রাত হয়ে গেলে ভীষণ অশান্তি হতো বাড়িতে। ঠাকুরদা ঠাকুমা তারা অনেক পুরনো যুগের মানুষ ছিলেন, তারা কিছু বুঝতে পারতেন না যে নাচটা অ্যাকচুয়ালি কি। তো তারপরে আস্তে আস্তে চলে এলো মাধ্যমিকের সময়, তখন এলো আরো একটা ঝড়। তারপর এলো ক্লাস 10 মাধ্যমিক, বিশাল মানে জীবনের বড় একটা পরীক্ষা। এই সময়ে মানে বন্ধ করে দিতেই হবে এরকম একটা পরিস্থিতি, এবং তার সাথে সাথে মা কিছুটা নিজে থেকেই চালাচ্ছিল আমার সমস্ত খরচা। সেখান থেকে বন্ধ হয়ে গেল সেই দিকটাও পুরোপুরি, কারণ কোনো পারমিশনই আর নেই যাওয়ার। তো সেক্ষেত্রে খরচা চালানোরও কোনো কথা ওঠে না। সেই সময় পুরোপুরি আমাকে সাপোর্ট করেছেন আমার গুরুজি গুরুশ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায়। এবং শুধু এর উদাহরণ আমি না, বহু ছেলে মেয়ে, আমি আজকে ইন্টারভিউ দিচ্ছি মানে শুধু আমার কথা বলছি তাই না, আমি সকলের মুখপাত্র বলতে পারেন। তো আমার মতো বহু ছেলে মেয়ের এরকম মাঝপথে এই শিল্পকলা চর্চাটা বন্ধ হয়ে যেতে যেতে শুধুমাত্র গুরুজির জন্যই এটা আবার চালু হয়েছে, এবং আজকে এই জায়গায়। সেখান থেকে তারপরে আস্তে আস্তে আমার বিভিন্ন অ্যাওয়ার্ডগুলো পাওয়া, গুরুজির অর্থনৈতিকভাবে এবং প্রশিক্ষণের দিক থেকে সমস্ত দিক থেকেই সাপোর্ট করা থেকে বিভিন্ন কম্পিটিশনে পাঠানো, সেখানে কিভাবে কথা বলবো, সেখানে কিভাবে মিশবো, এবং আজকে এখানে বসে যে আমি কথা বলতে পারছি, সেটার পেছনেও অবদান আমার গুরুজি গুরুশ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, আমরা যদি দেখি আজকালকার ছেলেমেয়েরা যারা ছোটবেলা থেকে নাচ শিখছে, তারা ক্লাস 8-9-এ উঠলে একটা চাপ থাকে, সেই সময় হয়তো নাচটা ছেড়ে দেয়। সেক্ষেত্রে তুমি কি করেছিলে? ক্লাস 8-9-এ বলতে ওই যে বললাম 5-এ একবার ওরকম এসেছিল, তারপর থেকে চলতো জিনিসটা, যে একেবারে বন্ধ হয়ে গিয়েছিল না। পরীক্ষা যখন আসতো, প্রোগ্রাম পড়েছে, পরের দিন আমার অঙ্ক পরীক্ষা, আমার আগের দিন প্রোগ্রাম, এবং দুটোই করতে হবে আমাকে, পরীক্ষাটাও দিতে হবে, এবং আমি এমন না যে আমি বারণ করে দেবো গুরুজিকে যে আমি আসতে পারছি না, দুটোই আমাকে ব্যালেন্স করতে হবে। এই জিনিসটা আমার মধ্যে প্রথম থেকেই ছিল যে গুরুজি বলেছে আজকে এটা আছে, তো সেটা না আমার এক্সকিউজ দিয়ে আমার পরীক্ষা আছে, আমার স্কুল আছে, আমি যেতে পারবো না, না গুরুজি বলেছে মানে আসতে হবে, এবার বাদ বাকিটা আমাকে ম্যানেজ করতে হবে যেভাবে হোক। তো 8-9টাও ওভাবেই কেটেছে, দুটো দিক ব্যালেন্স করে, চুপ করে থেকে যখন দেখতে পাচ্ছি যে একটু সমস্যা হচ্ছে, গুরুজিকে জানালাম যে একটু সমস্যা হচ্ছে, তখন একটু তাড়াতাড়ি চলে আসা বাড়িতে। আমার মেনলি সমস্যা হতো বাড়িতে রাত হয়ে গেলে, আমার বাড়িটা অনেকটা ভেতরে, তো সেখানে পৌঁছাতে, সেটা নিয়ে খুব সমস্যা হতো। তখন গুরুজি সেদিক থেকেও হেল্প করেছে, তখন তাড়াতাড়ি ছেড়ে দেওয়া বা গুরুজি নিজে ব্যবস্থা করে দেওয়া স্টুডেন্টদের যে তারা কিভাবে বাড়ি যাবে, ঠিকঠাকভাবে প্রোগ্রাম থেকে বাড়ি পাঠানো, সেই সময়টা ওইভাবে চলেছে। তারপরে বড় ধাক্কাটা এসছে মাধ্যমিকের সময়। সেই সময় কি এমন মনে হয়েছে যে নাচটাকে আমি ছেড়ে দেবো? হ্যাঁ, সেই সময় মানে যুদ্ধ করতে করতে হয় না, মারও এরকম চলে এসেছে এবং আমারও এরকম চলে এসেছে যে আর পারছি না, এবার আমি স্টপ করে দেবো। ফাইনালি যখন মা আমাকে দেখলো যে আমি ছেড়ে দিয়েছি পুরোপুরি, তখন এবং গুরুজিও দেখলো যে ফাইনালি আমি নিজে মানে যে করবে সে তার ইচ্ছেটা ছেড়ে দিয়েছে, তখন গুরুজি ভীষণভাবে বোঝালেন, আমাকে বোঝালেন, এবং বাবার সাথেও উনি কথা বললেন যে এখানে কি কি হতে পারে, ফিউচারটা কি আছে, এবং আমি কেমন করছি, কিভাবে করছি, এটা নিয়ে আমি কিছু করতে পারি, সেটা বাবাকে বোঝালেন। এবং মা সেই সময় আমাকে বলেছিলেন যে এতদিনের এত কষ্ট গুরুজির কষ্ট,
গুরুজি যেভাবে এতদিন যে আমাকে হেল্প করলেন সেটা তো সমস্তটাই তাহলে বিফল হয়ে যাবে। তো সেখান থেকে আবার স্টার্ট করতে হবে। তো ছাড়িনি, মানে বন্ধ করিনি, পরীক্ষার আগেই আবার যাওয়া শুরু করেছিলাম এবং ওই অবস্থাতেই আমি পরীক্ষা দিয়েছি। আচ্ছা, তোমার কি মনে হয় এই নাচটা কি তোমার জীবনে পড়াশোনায় কোনো প্রতিবন্ধকতা তৈরি করেছিল? বিষয়টা হচ্ছে আমি কোন জিনিসটাকে কতটা প্রায়োরিটি দিচ্ছি। আমি যদি পড়াশোনাটা নিয়ে এগোতে চাই এবং নাচটাকে একটা কি বলবো সেকেন্ডারি সাবজেক্ট হিসেবে দেখতে চাই, তাহলে আমি সেইভাবে ব্যালেন্স করব আমার সময়টাকে। আর যদি আমি চাই যে আমার এই ক্যারিয়ারটাকে ফোকাস করতে, মানে ডান্স ওয়ার্ল্ডে ক্যারিয়ারটা আমি গড়তে চাই, তাহলে আমি পড়াশোনায় সেই টাইমটা আমার বেসিক্যালি সমস্যা হয়নি। আমি একটা রুটিনের মধ্যে দিয়ে চলতাম, যেটা গুরুশ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায় সব সময় বলে থাকেন যে ডিসিপ্লিন। তো আমি প্রায়োরিটি দিয়েছিলাম আমার নাচটাকেই প্রথমে। তো সেক্ষেত্রে না, প্রতিবন্ধকতা আমার মনে হয় না কারোরই আসবে বলে। ইভেন আমাদের এখানে একটি স্টুডেন্টও আছে, সে টপার হয়েছে, মানে 3rd হয়েছে উত্তর 24 পরগনার মধ্যে মাধ্যমিকে। সে ডান্সেও ভালো, আবার সে একটু বেশি প্রায়োরিটি তার পড়াশোনায় দিয়েছে, ডান্সটাকে একটু সাইডে রেখেছে। এইভাবে যেটাকে প্রায়োরিটি দিচ্ছে সেটাকে তাকে মাথায় রাখতে হবে যে আমি কোন সময়টা কোথায় দেবো, কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবো। সেই হিসেবে না, প্রতিবন্ধকতা একদমই আসেনি নাচের জন্য আমার পড়াশোনার ক্ষেত্রে। আচ্ছা, অর্থনৈতিক ভাবে কি তোমার কখনো নাচ শেখার পেছনে কোনো সমস্যা এসছে? অর্থনৈতিক দিক থেকে দেখুন, ক্লাসিক্যাল ডান্স যে কোনো ফর্ম, আমি যেমন ভরতনাট্যম শিখি, এগুলো প্রচন্ড ব্যয়বহুল হয়। সেক্ষেত্রে প্রথম যখন ভর্তি হয়েছি সমস্যা দেখা দেয়নি, তারপর আস্তে আস্তে ড্রেস এবং এটার গয়না, সেক্ষেত্রে হ্যাঁ, বাড়ি থেকে যেহেতু পুরোপুরিভাবে সাপোর্ট করতো না, শুধুমাত্র আমার মায়ের ইচ্ছাতে, তো সেক্ষেত্রে তখন সমস্যা তো অবশ্যই এসেছে, অতটা পেরে ওঠা যেত না। সেই মুহূর্তে যিনি পাশে ছিলেন, গুরুশ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায় আমার গুরুজি, তিনি এখনো পাশে আছেন, এভাবেই চলছে। তুমি এখনো অবধি কি কি অ্যাওয়ার্ড পেয়েছো? আমি সবার প্রথমে যেটাকে আমি অ্যাওয়ার্ড বলে মনে করি সেটা বলবো যে গুরুজির সাথে আমি পারফর্ম করতে পেরেছি। আমি 2014 সালে বাংলাদেশ যাই। আচ্ছা, সাথে আমার গুরুজি এবং একটি সিনিয়র দিদি ছিলেন। বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির পক্ষ থেকে আমাদের ইনভাইট করা হয়েছিল। আমরা ঢাকা শিল্পকলাতে একটি পারফরমেন্স করি। ভারত বাংলাদেশ মৈত্রীর ওপরেই থিমটা ছিল। সেখানে আমি গুরুজির সাথে পারফর্ম করতে পারি। গুরুজি আমাকে সেই সুযোগটা দিয়েছিলেন সেই সময়, তখন আমার 14 বছর বয়স। তখন যে আমাকে সাথে নিয়ে গিয়েছিলেন, আমাকে মনে করেছিলেন ওনার সাথে আমি পারফর্ম করতে পারি, এটা আমার কাছে সবার প্রথম সবচেয়ে বড় অ্যাওয়ার্ড ছিল। তারপরে রাজ্য স্তরে রাজ্য সঙ্গীত একাডেমি, এখান থেকে আমি 2023 সালে ভরতনাট্যমে প্রথম স্থান অধিকার করেছি। এবং 2023 সালেই ডোভারল্যান্ড মিউজিক কনফারেন্স অ্যান্ড ডোভারল্যান্ড মিউজিক একাডেমিতে আমি ভরতনাট্যমে প্রথম স্থান অধিকার করেছি। তারপরে এই রিসেন্টলি আমি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ভরতনাট্যমে ফার্স্ট ক্লাস পেয়ে পাস করেছি। আর তার সাথে গুরুজি যেখানে যেখানে যখন যখন পাঠিয়েছেন, ঋষি অরবিন্দু, ওনার বাড়িতে একটি প্রতিযোগিতা হয়ে থাকে ঋষি অরবিন্দু অ্যাওয়ার্ড বলে, সেখানে আমি ভরতনাট্যমে প্রথম হয়েছি। সেটা ওনার বাড়িতেই অ্যারেঞ্জ হয়ে থাকে, খুব সুন্দর পরিবেশ, ওটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। তারপরে আরো রাজ্য ছাত্র যুব উৎসব যেটা হয়ে থাকে আমাদের, প্রথমে ব্লকে, জেলা স্তরে, রাজ্য স্তরে এভাবে হয়ে থাকে। তো ওটা আমি রাজ্য স্তরে ভরতনাট্যমে পুরস্কৃত হয়েছি। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে আমি দ্বিতীয় হয়েছিলাম। ওটা দুবার, 2019-এ একবার হয়েছি, 21-এ একবার হয়েছি। এই যে এই অ্যাওয়ার্ডগুলো, এই সম্মানগুলো পাওয়ার জন্য তোমাকে কিভাবে প্র্যাকটিস করতে হয়েছে বা কিভাবে এগুলোর পেছনে খাটতে হয়েছে? অ্যাওয়ার্ডগুলোর পেছনে খেটেছি সেটা একদমই বলবো না। অ্যাওয়ার্ডগুলো পাবো বলে খেটেছি এটা কখনোই ছিল না। খেটেছি গুরুজি যেভাবে বলেছেন, আজ সকালবেলা চলে আয়, চলে এসেছি। এখন দুপুরবেলা চলে আয়, চলে এসেছি। এখন বাড়ি যাবি না, এখন এটা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে যাচ্ছি। কেন প্র্যাকটিস করছি? গুরুজি বলেছে তাই প্র্যাকটিস করছি। কোথায় যাবো বা সামনে কিছু আছে, অবশ্যই গোল একটা মানুষের জীবনে থাকা দরকার, কিন্তু সেই মুহূর্তে সেরকম কিছু মাথায় ছিল না। গুরুজি বলছে এটা এভাবে প্র্যাকটিস করে যেতে হবে, এটা প্রতিনিয়ত। তো সামনে যদি কিছু কম্পিটিশন আছে, মানে আমি সেটার জন্য প্র্যাকটিস করে যাচ্ছি, তার সেক্ষেত্রে ব্রেক হয় প্র্যাকটিসটা। তো ওটা না, প্রতিদিনের আমার একটা টার্গেট থাকবে। আর যদি নিজের টার্গেট না থাকে, তোমার গাইড যেভাবে তোমাকে গাইড করছে, আমাকে যেমন আমার গুরুজি গাইড করেছে, আমি সেভাবে চলেছি। তারপরে এক এক করে যখন আমার 17 বছর হয়েছে, বেসিক্যালি 17 বছর থেকে বিভিন্ন কম্পিটিশনে আমরা পার্টিসিপেট করতে পারি। ঠিক ওই সময়টা যখন আমার এইচএস, তো একদিকে এইচএস, একদিকে কম্পিটিশন। তো কম্পিটিশনগুলোতে
যাওয়ার জন্য কখনোই প্র্যাকটিস করিনি। আমাদের প্র্যাকটিসটা গুরুজি যেভাবে বলতেন সেভাবে আমরা প্র্যাকটিস করতাম, এভাবেই আমরা এগিয়েছি। এখনো নতুন যে জেনারেশন তাদের মধ্যেও এই ব্যাপারটা দেখেছি যে গুরুজি যেভাবে বলছেন সেভাবে তারা এগোচ্ছে, এটা খুব ভালো লাগে। রিয়েলিটি শোতে তুমি কি কখনো গেছো? না, রিয়ালিটি শোতে কখনো যাইনি। তবে আমার মনে পড়ে রিয়ালিটি শো থেকে আমার গুরুশ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে অনেকবার আমন্ত্রণ জানানো হয়েছে, জাজ হিসেবে ডাকা হয়েছে, কোরিওগ্রাফার হিসেবে তাকে ডাকা হয়েছে বিভিন্ন চ্যানেলে। এবং গুরুজির ক্ষেত্রে একটা জিনিস দেখেছি, উনি নিজে যে জিনিসটা জীবনে এক্সপিরিয়েন্স করে এসেছে সেখান থেকে, এবং যেটা করেও নি, ধরুন নতুন কিছু একটা এসেছে ওটা নিজে উনি আগে এক্সপিরিয়েন্স করেন, দেখেন যে আমার ছেলেমেয়ের জন্য এটা ভালো হবে কিনা, তারপর উনি সেটা সাজেস্ট করেন। তো সেক্ষেত্রে যেহেতু ওনার একটা এক্সপিরিয়েন্স আছেই, সেখান থেকে রিয়ালিটি শোটাতে কি হয়, আমাদের যে ধ্রুপদী নৃত্য সেই জিনিসটা মানে অথেন্টিক ভাবে রাখা হয় না। আচ্ছা, তো রিয়ালিটি শোর ক্ষেত্রে আমি একটা ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট বলতে চাই, সেটা হচ্ছে শাস্ত্রীয় নৃত্য কথাটা এসছে শাস্ত্র থেকে। তো আমরা যে শাস্ত্রগুলো মেনে চলি, অভিনয় দর্পণ আছে, নাট্যশাস্ত্র ভরত মুনির লেখা, সেই শাস্ত্রটাকে মেনে চলা হয় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো এটা যে শাস্ত্রীয় নৃত্যের শাস্ত্রের বাইরেই যদি আমরা বেরিয়ে যাই তাহলে সেটাকে শাস্ত্রীয় নৃত্য বলা চলে না, তখন সেটাকে আমরা ফিউশন বলতে পারি, আমরা ক্রিয়েটিভ বলতে পারি। কিন্তু রিয়ালিটি শোগুলোতে যেটা দেখতে পাই যে ওই ফিউশনটাকেই বলা হচ্ছে যে ক্লাসিক্যাল ডান্স। এই জিনিসটা একদম শাস্ত্র বিরোধী। রিয়েলিটি শো সম্পর্কে তোমার মনোভাব কি? বলছি, যেটা আমি বললাম আমার উত্তরের মধ্যেই ছিল যে রিয়ালিটি শোতে যেহেতু সাধারণভাবে একটা কমার্শিয়াল শো ওটা, তো মানুষ যেটা চাইছে, তবে আমি বলবো মানুষকে দিলে তো তবে মানুষ বুঝবে যে কোনটা ট্র্যাডিশনাল, কোনটা আমাদের পাশ্চাত্যের জিনিস। তো সেক্ষেত্রে আমি বলবো যে এটার মধ্য থেকেও করা যেতে পারে। ওই যে ট্র্যাডিশনটাকে বজায় রাখা হয় না রিয়ালিটি শোর ক্ষেত্রে, আমি এটাই বলতে চাই। সবটাই ভালো, তবে আমাদের ওটা পছন্দ হয় না যেহেতু আমাদের ট্র্যাডিশনটা বজায় থাকে না ওখানে। আমরা একদম অথেন্টিক ভাবে চেন্নাই কলাক্ষেত্রের স্টাইলটাকেই ফলো করে থাকি। তুমি কি কখনো বিদেশে গেছো? 2014 সালে আমার গুরুশ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার বাংলাদেশ যাওয়ার সৌভাগ্য হয়েছিল। তখন একবার আমি গিয়েছিলাম ঢাকা শিল্প কলা একাডেমিতে, আমাদের পারফরমেন্স ছিল ভারত বাংলাদেশ মৈত্রী সমিতির আমন্ত্রণে। এরপরে 2023 সালের সেপ্টেম্বর মাসে খুলনা শিল্পকলা একাডেমিতে গুরুশ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায় একটি ওয়ার্কশপে যান, তো তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল গুরুর সাথে। আচ্ছা, তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে পড়াশোনা সম্পর্কে যদি কিছু বলো আমাদের। পড়াশোনা আমি নিউ ব্যারাকপুর এফএসসি কলেজ থেকে ইংলিশ অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তারপরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ভরতনাট্যমে মাস্টার্স কমপ্লিট করেছি। এখনো কি তুমি কোনো পড়াশোনার সাথে জড়িত? এখন অবশ্যই পড়াশোনার সাথে, পড়াশোনা তো সেভাবে ডিট্যাচ হওয়া যায় না, একাডেমিক ভাবে নয়। আচ্ছা, একাডেমিক বলতে আমি এখন শুধুমাত্র ছান্দিক ডান্স একাডেমির সাথেই জড়িত আছি, এবং হ্যাঁ পড়াশোনা তো চলছে। আচ্ছা, তুমি যে বললে যে বর্তমানে তুমি এমএ পাস করেছো, তো এখন পারিবারিক ভাবে কি কোনো তোমার বিয়ের কোনো সম্বন্ধ বা কোনো কিছু প্রেশার আসছে? আমাদের মতো ফ্যামিলিতে যেটা হয়েছে এবং এখনো হচ্ছে সেটা হচ্ছে বিয়ের ব্যাপারটা এখন থেকে না, বিয়ের ব্যাপারটা বহুদিন ধরে চলছে। আচ্ছা, তো তার মধ্যে দিয়ে বাড়ির লোকজন হয়তো খুব একটা প্রেশারাইজ করে না, যখন আত্মীয় স্বজন বা আশপাশে হয় না অনেক সময়, সেটাই বেশি মানে জোর সৃষ্টি করে আর কি, বাবা মার উপরে প্রেশার একটা সৃষ্টি করে। তখন নিজেদের তাদের কিছু মনে না হলো সেই জায়গা থেকে মনে হয় যে লোকে কি বলবে, বা এই যে যেখান থেকে বেরোচ্ছে সমাজ কি বলবে, মেয়ে এখনো বসে আছে বাড়িতে, বা এখনো কেন বিয়ে হয়নি, বয়স একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তো সেই জিনিসটা অনেকদিন আগে থেকে চলছে, আবার সেটাকে ওভারকাম করতে পেরেছি আস্তে আস্তে। এখন এই মুহূর্তে সেরকম ভাবে প্রেশার বলতে কিছু নেই। আমার গুরুজি গুরুশ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে সমস্তটা এখন আমাদের গাইড করছেন এবং সবাই দেখতেও পাচ্ছে, ওই যে বললাম সোশ্যাল মিডিয়া অনেকটা এখন অ্যাক্টিভ, সমাজে সবাই দেখতেও পাচ্ছে যে কি করছে না করছে এই ফিল্ড থেকে, মা বাবাও সেটা বুঝতে পারছে এখন, তাই এখন সেভাবে এই বিষয়টার উপর চাপ দেওয়া হচ্ছে। তো পরবর্তী সময় তোমার কি মনে হয় বিয়ের পরে কি তুমি নাচটাকে চালিয়ে যাবে না সেটাকে বন্ধ করে দেবে? ওটা কোনো বিষয়ই নয়, বিয়েটা একটা স্টেপ মাত্র। আমার যেটা ছিল সেটা তো আমি থাকবোই, আমার পরিচয় আমি কি করতাম সেগুলো কিছুই তো পাল্টে যাবে না। তো বিয়েটা চলার পথে একটা ধাপ আসবে, সেটা অতিক্রম করে আমার রুটিন যেভাবে ছিল সেভাবেই চলতে থাকবে। আমরাও চাই তুমি সেভাবে এগিয়ে যাও। তোমার গুরুজি তোমাকে তো নিজের বোন হিসেবে দেখে, তো
বিয়ের পরে কি তুমি সেই দায়িত্ব পালন করে যেতে পারবে? চেষ্টা করছি, চেষ্টা আগামী দিনেও করব। পরিস্থিতি কেমন কি আসে সেটা অবশ্যই বলা যায় না, তবে দায়িত্ব অবশ্যই পালন করছি এবং মানে দায়িত্ব পালন করার চেষ্টা করছি। কতটা কি করতে পারি সেটা তো গুরুজি বলতে পারবেন, এবং আগামী দিনেও সেই চেষ্টাই করে যাব। তুমি তো ছান্দিক ডান্স একাডেমিতে এখন নৃত্যশিল্পী বা তুমি হচ্ছে একজন নৃত্য প্রশিক্ষণ হিসেবে রয়েছো, তো এই জায়গায় দাঁড়িয়ে তোমার কেমন লাগছে? সবার প্রথমে আমি বলতে চাই যে শেখানো ব্যাপারটার প্রতি আমার একদম ইন্টারেস্ট ছিল না, আমার একদম ভালো লাগতো না। গুরুজি আসতেন ক্লাসে, ছোটবেলার থেকে যেটা হয়ে এসছে এখনো, গুরুজি আসবেন, শেখাবেন, বকবেন, নতুন কিছু দেখাবেন, ভুল হবে, এই জিনিসটা আমি ভীষণভাবে এনজয় করতাম, এখনো করি। আস্তে আস্তে যখন গুরুজি বললেন যে না, তার পাশাপাশি আমাদের এই স্কিলটাও আমাদের করতে হবে, জানতে হবে, শেখানোর ব্যাপারটাও জানতে হবে, কারণ শিক্ষা দিলে আরো বাড়ে, সেটা কমে না। তো সেক্ষেত্রে প্রথম প্রথম একদমই ভালো লাগতো না, এখন তো ভীষণ ভালো লাগে। এই কারণে ছান্দিক ডান্স একাডেমির সমস্ত ছাত্রছাত্রীরা ছোট থেকে বড় সকলে এত রেসপেক্ট করে, এত ভালোবাসা দেয়, সেই জায়গা থেকে আমি ভীষণ ভালো লাগে যে আমি এখানে শেখাতে পেরেও ভীষণভাবে আনন্দিত। এবং গুরুজির জন্য এটা সম্ভব হয়েছে। গুরুজি যেভাবে শেখানোর টেকনিকগুলো দেখিয়েছেন, আমি আরো অনেক জায়গাতে আমাদের যেতে হয়, কেননা ইউনিভার্সিটিতেও যখন আমি ডান্স নিয়ে পড়ছিলাম সেই জায়গাতেও দেখেছি, কিন্তু গুরুজির যে টেকনিক একটা আলাদাভাবে, যে শিল্পী যেমন তাকে তার মতো করে শেখানো, এই ইউনিক টেকনিক আমি গুরুজির কাছ থেকেই শিখেছি। প্রত্যেকটা মানুষ যে জীবনে সংগ্রাম করে সেটা মোকাবিলা করা একার পক্ষে সম্ভব নয়, তার পেছনে একজন একজন সেনাপতি থাকে। তা তোমার জীবনে সেই সেনাপতিটা কে? জীবনে চলা বলতে প্রথম দিকে তো বুঝতেই পারিনি যে সংগ্রাম করতে হচ্ছে, সেটা বুঝতেই দেয়নি মা, কারণ পুরো বিষয়টাই বাড়ি গিয়ে আমি ঘরে চলে যেতাম, মা পুরো বিষয়টা সামলেছে। তারপর আস্তে আস্তে গুরুজির সাথে এখানে আসা আমার বাড়তে থাকে। তারপর থেকে মানে সেই ছোট থেকেই কিছুদিন মা, তারপর গুরুজি, গুরুশ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায় সেইভাবে যেভাবে আমাকে সাপোর্ট করেছে, আমি মানে আমাকে বুঝতেই দেয়নি যে বাইরের জগতে কি হচ্ছে। আমাকে সমস্ত দিক থেকে সাপোর্ট করেছে যাতে আমি কনসেন্ট্রেট করতে পারি শুধু আমার ডান্সের দিকে, এবং ঠান্ডা মাথায় আমি সেটাই চর্চা করে যেতে পারি, যার ফলে এই যে অ্যাওয়ার্ডগুলো আমি বললাম সেটা হওয়াটা সম্ভব হয়েছে। তাহলে ওই দিকে মন দিতে গেলে এটা আর হতো না, যেটা গুরুজির নিজের জীবনে এটা হয়নি, এবং আমরা সেটা করতে পেরেছি একমাত্র গুরুজির সাপোর্টে। কারণ গুরুজির নিজের জীবনে হয়নি, গুরুজির সেই সাপোর্টটা ছিল না বলে, তো আমরা ওনার কারণেই করতে পেরেছি। তোমার জীবনের সব থেকে কঠিন মুহূর্ত কোনটা ছিল এবং সেটাকে কিভাবে অতিক্রম করেছে? সব থেকে কঠিন মুহূর্ত তো অবশ্যই ক্লাস 10-এ যখন আমি এই ডিসিশনটা নিলাম ফাইনালি, কারণ নেওয়াটা সহজ ছিল না একেবারেই। যখন ফাইনালি নিলাম যে না আর যাবো না, একদম স্টপ, তখন প্রচন্ডভাবে মানে দোটানায় ছিলাম, যে কারণ মা বলছে, আর যে জিনিসটা বলছে যে গুরুজির এতদিনের কষ্ট, মা নিজের কথাটা বাদ দিয়েই বলছে যে ওনার এতদিনের কষ্ট, কারণ তার আগে থেকে উনি আমাদের মানে সাহায্য করছেন, উনি শেখানো, ওনার সমস্ত ড্রেস এবং গয়না প্রোভাইড করা আমাদেরকে, যারা শুধু আমি না, এরকম আমি যেটা বললাম প্রচুর ছেলে মেয়ে আছে যারা এফোর্ড করতে পারছে না, তাদেরকে দেওয়া ওনার পক্ষ থেকে সেই জিনিসগুলো, সেটা যদি আমি বন্ধ করে দিই তাহলে সবটাই বন্ধ হয়ে যাবে। সেই জায়গা থেকে কিন্তু এদিকে আমি পাচ্ছি না আর, তো সেই সময়টা ভীষণ মানে কঠিন ছিল, সেটাও আমাকে উতরাতে সাহায্য করেছে আমার গুরুজি আমাকে বোঝান, এবং শুধুমাত্র আমাকে বোঝালে তো হতো না, তো যে জিনিসগুলোর জন্য, যে কারণগুলোর জন্য এই ডিসিশনটা আমাকে নিতে হয়েছিল, সেই কারণটাও গুরুজি সলভ করে দেন। তারপরে আবার আমার ছান্দিকে আসা স্টার্ট হয়, আবার গুরুজি সান্নিধ্যে আমি পরপর যে কম্পিটিশনগুলো আছে ওখানে পার্টিসিপেট করতে পারি। আচ্ছা, আমরা তো এই ভিডিওর মাধ্যমে জানলাম তুমি অনেক অনেক বড় বড় জায়গায় নাচ করেছো, অনেক অ্যাওয়ার্ড তুমি গ্রহণ করেছো, তো এমন কোনো সময় গেছে যে বড় স্টেজে পারফরমেন্স করার সময় তোমার হয়তো কোনো রকম ডান্সের স্টেপ তুমি ভুলে গেছো? হ্যাঁ, হয়েছে, একবার না বহুবার হয়েছে। এবং আমাকে তো হয় না, টিচাররা তার স্টুডেন্টদের যা খুশি বলে ডাকতেই পারে, আমাকে তো ইভেন ভুলে যাই বলে আমার একটা নামও দিয়েছেন গুরুজি, সেটা গুরুজি দিয়েছেন, এটা আমি এখানে বলছি না। মানে এরকম হয়েছে, স্টেজে উঠেছি, গান দেওয়া হবে, সেই মুহূর্তে আমার মাথা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে, মানে প্রথম স্টেপটা কি হবে সেটা আমার মনে পড়ছে না। তারপরে কিছুক্ষণ পরে যখন মিউজিকটা দেওয়া হয়েছে ওটা শুনে মনে পড়ে গেছে, এরকম হয়েছে। মাঝেও হয়েছে
প্রথম দিকে ভীষণ ভুল হতো। গুরুজি সেটা আস্তে 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 কাউন্সিলিং, প্র্যাকটিস, বোঝানো সব বিষয়ের মধ্যে দিয়ে ওটা এখন অনেকটা ঠিক হয়ে গেছে। এই যে স্টেজে এত দর্শকদের সামনে যে নাচ তুলে ধরা, তো সেই সময় তোমার কি কোনো রকম কনফিডেন্স লো থাকে? এরকম পরিস্থিতি কি গেছে কখনো? কনফিডেন্স লো বলতে প্রচন্ড টেনশন করতাম প্রথম দিকে, মানে হাত পা ঘেমে যেত, মানে প্রায় অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা, বা একটা পারফরমেন্সের পর গলা শুকিয়ে, এটাও টেনশন থেকে সেই পরিস্থিতি গেছে। তবে হয় না, একটা জায়গায় আমি শুনেছি যে গুরু আদেশ দেন না, গুরু আমাদের সামর্থ্য দেন। মানে গুরুজি বলেছে তুমি এই 1 ঘন্টা প্র্যাকটিস করো, মানে 1 ঘন্টা প্র্যাকটিসের এটা নির্দেশ না, তুমি 1 ঘন্টা প্র্যাকটিস করতে পারো, সেই এবিলিটি তোমার আছে, সেইটা গুরুজি বলেছেন। গুরুজি জানেন বলেই বলেছেন, আমি বোঝাতে পারলাম। তার মানে আমার সামর্থ্যটা কি সেটা গুরুজি জানেন। সেইখান থেকে যে পাশ থেকে দাঁড়িয়ে সবসময় বলা, সাপোর্ট করা, সেই জায়গা থেকে গুরুজি তো সবসময় ছিলেন, সেই কারণে খুব একটা অসুবিধা হয়নি। নিউ জেনারেশন আমাদের, তাদের জন্য তোমার কি সাজেশন থাকে? নতুন জেনারেশনের ক্ষেত্রে আমি যেটা বলতে চাইবো, যে যেই ফিল্ডেই আছো, যে সময় পরিবর্তন হবে। এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে এর থেকে বড় সমস্যা কিছু হতে পারে না, কিন্তু এই সময়টা পেরিয়ে যাবে। অবশ্যই যার যার সমস্যা সেই বোঝে, এখন মনে করতে পারে যে যার সমস্যাটা সেই বোঝে, কিন্তু আমি আমার জীবন থেকে যেটা বুঝেছি যে এই সময়টা পেরিয়ে যাবে। হ্যাঁ, এখন মনে হচ্ছে যে এতটাই চাপ সৃষ্টি হয়েছে যে পড়াশোনার জন্য আমি ওই দিকটা ছেড়ে দিতে হবে। তখন আমি যেটা বলেছি আগেও, যে একটা যদি রুটিন আমরা করে নিতে পারি, সেক্ষেত্রে আমাদের ভীষণ সাধারণ, আজকে একটা সারাদিনের রুটিন যদি আপনি বানিয়ে নেন, সকাল থেকে রাত পর্যন্ত, দেখা যাবে অনেকটা সময় বেঁচে গেছে। সময়ের ক্ষেত্রে যে সমস্যাটা আমাদের হয়ে দাঁড়ায়, তো মাধ্যমিকের সময় থেকে আমি এভাবে করেছিলাম, সেই জায়গা থেকে বলছি, তখন আমরা অনেকটা টাইম পেয়েই যাই। হয়তো আমরা কতটা টাইম হোয়াটসঅ্যাপে চ্যাটিং করে কাটিয়ে দিচ্ছি, কিছুটা টাইম কি সবচেয়ে বেশি সময় এখন আমরা কাটিয়ে দিচ্ছি রিলসে ঢুকলে না 5 মিনিটের জন্য বসবো, 5 মিনিট, ওটা 1 ঘন্টা পরে আমরা বেরিয়ে দিচ্ছি, 1 ঘন্টা কেটে গেছে। সেই জিনিসটা যদি আমরা ফোন দেখার একটা সময় বাড়িয়ে নিই, যে না আমি এই দিনে এতটা সময় আমি ফোনটা দেখবো, বা চ্যাটিং বা যা যা আছে যা করবো আমি ফোনের মধ্যে এই সময়টা করব, তাহলে আমার মনে হয় খুব একটা অসুবিধা হবে না। এটা সময়ের ক্ষেত্রে বললাম। আর মানে কঠিন পরিস্থিতির ক্ষেত্রে বলবো, সময় বদলাবে, শক্ত হয়ে থাকতে হবে। তোমার এই উন্নতিতে তোমার সহপাঠীরা বা তোমার সিনিয়র জুনিয়ররা কখনো তোমাকে দেখে হিংসা করেছে বা কোনো নেগেটিভ প্রভাব এসেছে তোমার উপরে? সেটা হিংসে করেছে কিনা বলতে পারবো না, যে বললাম। তবে এখন আমি বর্তমান পরিস্থিতির কথা বলতে চাই। বর্তমানে সকলে আমাকে রেসপেক্ট করে, ভালোবাসে। এটা আমার গুরুশ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায় স্কুলের মধ্যে, সেই আমাদের ছান্দুক ডান্স একাডেমির মধ্যে সেই বিষয়টা কখনো আসতে দেননি, যে সিনিয়র জুনিয়র, মানে যে ব্যাপারটা থাকে যে আমি সিনিয়র বলে আমার বেশি প্রায়োরিটি গুরুজির কাছে, এরকম কোনো ব্যাপার আসতে দেয়নি। গুরুজির কাছে সকল স্টুডেন্ট সমান। তো আর যদি করেও থাকে, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আচ্ছা, তোমার কি কখনো মনে হয়েছে যে এই যে নাচ করছি, এই নাচটা থেকে বাদ দিয়ে আমি কোনো চাকরি করব বা অন্য কোনো কিছু করব? যারা এই শিল্পীরা যারা এই জগতে আছে, তাদের কখনো এই জিনিসটা মনেই হয় না। কারণ ওই 10টা 4টের বাঁধন, ওই ব্যাপারটার মধ্যেই আমাদের ঢোকার কথা মনে হয় না। মানে স্পেশালি আমার তো নিজের মনে হয় না যে একটা বাধা ধরা গণ্ডির মধ্যে আমরা কখনো ঢুকে যেতে পারবো না। বেশিরভাগ শিল্পীর ক্ষেত্রেই এটা হয়তো হয়। তো সেই জায়গা থেকে চাকরি করবো এই বিষয়টা মনে হয়নি। তবে অবশ্যই পরিস্থিতি যদি সেরকম আসে, যদি মনে হয় ভবিষ্যতে, অবশ্যই তার জন্য প্রিপারেশন নেব। আচ্ছা, সমাজ থেকে কি কখনো তোমার নেগেটিভ রিভিউ পেয়েছো যে কি করছে একটা মেয়ে, পড়াশুনো না করে নাচ করছে, নাচের দিকে যাবে, ভবিষ্যতে নাচ করবে, এরকম কিছু? দেখুন, সমাজে তো সব রকম মিলিয়ে মিশিয়েই থাকে। একদল থাকে যারা সবসময় বাড়ি, যে আগে যে কোশ্চেনটা আমাকে বললেন যে আমাকে কেউ হিংসা করেছে কি করে না, তো একদল মানুষ এরকম থাকে যারা সবসময় হিংসেটাই করে যাচ্ছে, মানে তাদের কাজটাই হচ্ছে হিংসে করা, কমেন্ট করা বা ডিমোটিভেট করা মানুষকে। আর একদল থাকে সবসময় তুমি যা করছো পিঠ চাপে। আমার ক্ষেত্রে অবশ্যই আমার গুরুশ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায়, যে না তুমি ভালো করছো, তুমি করতে পারবে, যেটা বললাম সামর্থ্য দেওয়া, গুরুজি যে সামর্থ্য দিয়েছেন যে না তুমি পারবে, তোমার এই এবিলিটি আছে। এই দু স্তরের মানুষ সমাজে সবসময় থেকেইছে। তো হ্যাঁ, হয়তো এসেছে, তবে সেই দিকটা ফোকাস না করে যারা ভালো দিকটা বলছে সেটা শুনে তুমি ইন্সপিরেশন নিয়ে আরো এগিয়ে যাও জীবন। তোমার জীবনে সবচেয়ে স্মরণীয় দিন বা সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কোনটা? সবচেয়ে স্মরণীয় দিন
প্রথমে যেটা আমি গুরুজির সাথে পারফর্ম করেছিলাম ঢাকা শিল্পকলা একাডেমিতে, এবং স্মরণীয় মুহূর্ত হচ্ছে যেই মুহূর্তে আমি বুঝতে পারলাম যে না, আমার নাচটা বন্ধ হচ্ছে না। গুরুজি সব দিকটা দেখে নিয়েছেন, এবং আবার আমি ছান্দিক ডান্স একাডেমিতে গুরুজির কাছে, গুরুশ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্যে যেতে পারি, এই জায়গা থেকে আমি বন্ধ করছি না সেই মুহূর্তটা। তো আমাদের লাইফ এসেন্স স্টুডিওর পক্ষ থেকে তোমাকে অনেক শুভকামনা রইলো। আমরা চাই তুমি আরো অনেক এগিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ লাইফ লেসন স্টুডিও, থ্যাংক ইউ আপনাকে। ভীষণ ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ছান্দিক কন্যা সুমনার জীবন কাহিনী শুনে আমরা কিছু না কিছু অনুপ্রেরণা পেয়েছি বলেই বিশ্বাস করি। সে তার স্বপ্ন পূরণের পথে অনেক বাধা ও প্রতিকূলতার সম্মুখীন হয়, যা সত্যি আমাদের ভাবায়। আমাদের দায়িত্ব হলো এমন একটি সমাজ তৈরি করা যেখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিজেদের স্বপ্ন পূরণের পথে কোনো বাধার মুখে না পড়ে। প্রত্যেকটি সন্তান যেন নিজের মনের মতন করে স্বপ্ন দেখতে পারে এবং সেই স্বপ্নকে বাস্তব করে তুলতে পারে, এটা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। তাই আসুন আমরা সকলে মিলে আমাদের চারিপাশে ছেলে মেয়েদের পাশে দাঁড়াই, তাদের সাহস যোগাই, যাতে তারা নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারে নির্ভয় এবং দৃঢ়ভাবে। যদি সুমনার এই অনুপ্রেরণামূলক গল্প আপনাদের ভালো লেগে থাকে, লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন, যাতে আরো অনেকেই তার কাহিনী দেখে উৎসাহ পায়।